নমস্কার, আমি ডোমকল গার্লস কলেজের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। 2019 সালের কলেজ সার্ভিস কমিশনের আমি একজন সফল ক্যান্ডিডেট। তো সেই জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতা, কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি শেয়ার করতে চলেছি। প্রথমেই বলি যে আমি মূলত আমার এই অভিজ্ঞতাটাকে দুভাবে শেয়ার করব। একটা হচ্ছে যে সেই যে নির্দিষ্ট ইন্টারভিউয়ের দিন, সেই ইন্টারভিউয়ের দিনের অভিজ্ঞতাটাকে আমি প্রথমে সামান্যভাবে আমি তুলে ধরতে চাই, এবং তার পরবর্তীকালে আমি কিভাবে নিজের প্রস্তুতি নিয়েছিলাম, সেই যে এক বছর দীর্ঘকাল ধরে আমি প্রস্তুতি নিয়েছিলাম ইন্টারভিউর জন্য, নিজেকে প্রস্তুত করেছিলাম, সেই প্রস্তুতির অভিজ্ঞতা কিভাবে কি স্ট্র্যাটেজি দিয়ে আমি পড়াশোনা করেছিলাম, সেই অভিজ্ঞতাকে আমি শেয়ার করব। আমার নাম প্রিয়ঙ্কর, তাই অ্যালফাবেটিক্যালি আমার নাম পি দিয়ে শুরু। তাই জন্য ইন্টারভিউ যবে থেকে শুরু হয়েছিল, সোশিওলজির ইন্টারভিউ যবে থেকে শুরু হয়েছিল, প্রথমেই আমার ডাক আসেনি। পি অনুযায়ী আমার ডাক কিছুদিন পরে আসতে থাকে। তো যথারীতি সবার মধ্যে যেরকম একটা উদ্বিগ্নতা কাজ করে, আমার মধ্যে একটা উদ্বিগ্নতা কাজ করছিল যে কি হবে, জীবনে প্রথমবার কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ ফেস করতে চলেছি। উদ্বিগ্নতা কাজ করছিল। যারা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়ে ফেলেছিল তাদের থেকে কিছু কিছু সাহায্য নিচ্ছিলাম, যে কিভাবে ইন্টারভিউর প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, কিভাবে ইন্টারভিউয়াররা প্রশ্ন করছেন, কি জায়গা থেকে প্রশ্নগুলো রাখছেন, এগুলোর সম্পর্কে। তো যথারীতি একটি নির্দিষ্ট দিনে আমার ডাক এলো। সেকেন্ড হাফে, অর্থাৎ 2টোর পরে আমাকে উপস্থিত থাকতে বলা হলো। তো প্রথম দিন গিয়ে পৌঁছলাম ইন্টারভিউর সময় 12টার মধ্যেই পৌঁছে গেছিলাম বাড়ির থেকে। সল্টলেকে যে কলেজ সার্ভিস কমিশনের অফিস আছে, সেই অফিসেই আমাদের ইন্টারভিউ হয়েছিল। প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট যখন উপস্থিত হয়, সকল ক্যান্ডিডেটদের কাছ থেকে তাদের অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে এবং সার্টিফিকেটের যে কপি রয়েছে, অর্থাৎ জেরক্স কপি যেটা রয়েছে, সেই কপিকে সংগ্রহ করে নেওয়া হয়। এবং প্রথম পর্বে, ইন্টারভিউ শুরুর আগে একটা প্রথম পর্বে ভেরিফিকেশন হতে থাকে। তো এখানে একটা ছোট্ট ঘটনার কথা আমি একটু শেয়ার করতে চাইছি, যেটা আমার সাথে ব্যক্তিগতভাবে হয়েছিল, এবং যারা ক্যান্ডিডেট আছেন পরবর্তীকালে তাদের যাতে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই জন্যই এই অভিজ্ঞতাটা শেয়ার করা, বা এই সংক্রান্ত বিষয়ে তারা যাতে কোনো চিন্তা না করেন, সেই জন্য এই অভিজ্ঞতাটা। আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে 2017 সালে মাস্টার্স পাস করেছিলাম, এবং অনেক ইউনিভার্সিটির মতোই আমার ইউনিভার্সিটিতেও পার্সেন্টেজে মার্কস প্রদান করা হয় না। সেখানে সিজিপিএতে মার্কস ক্যালকুলেশন হয়ে থাকে, এবং আমার ইউনিভার্সিটির লাস্ট সেমিস্টারের যে মার্কশিট, সেই মার্কশিটের পেছনে সিজিপিএ থেকে কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তার একটা ফর্মুলা সেখানে দেওয়া ছিল, এবং সিজিপিএতেই আমার মার্কস এসছিল। তো আমার মনের মধ্যে একটা চিন্তা ছিল যে এই সিজিপিএ থেকে পার্সেন্টেজে ক্যালকুলেশনটা কলেজ সার্ভিস কমিশনের লোকজন ঠিকভাবে করতে পারবে কিনা, এ নিয়ে আমার মনে একটা ভ্রান্ত ধারণাই কাজ করছিল বলা যায়। এবং যখন আমি প্রথম পর্বের ভেরিফিকেশনের সম্মুখীন হলাম, যখন আমি আমার অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স ডকুমেন্ট জমা করলাম, যে কলেজ সার্ভিস কমিশনের যে আধিকারিকের কাছে জমা করলাম, তাকে বলে দিলাম যে আমাদের সিজিপিএ থেকে পার্সেন্টেজে ট্রান্সফার করার ফর্মুলাটা হচ্ছে এটা। তো উনি তখন বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি। উনি বললেন যে ঠিক আছে, আমরা দেখে নেব। এই ব্যাপারটা আমার মধ্যে একটা ভয়ের উদ্রেক ঘটায়। কিন্তু একটাই কথা বলার, যে এই ধরনের কারোর যদি এরকম সিজিপিএ এসজিপিএতে মার্কস থাকে, তো তার চিন্তা করার কোনো কারণ নেই। কারণ কলেজ সার্ভিস কমিশনের যারা আধিকারিক থাকেন, তারা প্রত্যেকেই খুব অভিজ্ঞ, এবং তাদের কাছে সমস্ত ধরনের তথ্যই আগের থেকেই মজুদ আছে এবং মজুদ থাকে। তারা সব বিশ্ববিদ্যালয়ের, সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের কিভাবে এসজিপিএ সিজিপিএ মার্কস ক্যালকুলেট হয়, তার সমস্ত ফর্মুলা তাদের কাছে সংরক্ষিত আছে। তাই এই বিষয়টা নিয়ে কোনো বাড়তি চিন্তার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপরে আমার ডাক এলো ঠিক 4টের সময়, বিকেল 4টের সময় আমার ডাক এলো।
প্রথমে প্রবেশ করলাম, অনুমতি নিয়ে প্রবেশ করলাম ইন্টারভিউয়ারদের। আমার সময় 6জন ইন্টারভিউয়ার ছিলেন, 6জন এক্সপার্ট ইন্টারভিউয়ার ছিলেন এবং 6জনই ছিলেন সোশিওলজি ফিল্ডের। একটি কথা বলি, সেটা হচ্ছে যে রুমে ইন্টারভিউ হয় সেই রুমে সাবজেক্টের এক্সপার্ট ছাড়াও একজন কলেজ সার্ভিস আধিকারিক থাকেন, যিনি কোনো রকম প্রশ্ন করেন না। তিনি একটা জায়গায় বসে থাকেন, একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকেন এবং সেই দ্বিতীয় পর্বের যে ভেরিফিকেশন হয়, অর্থাৎ রুমে যখন আমরা যাই, প্রবেশ করি ইন্টারভিউ রুমে, সেই ইন্টারভিউ রুমে আমরা অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে প্রবেশ করছি। তো সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো আবার ওই আধিকারিকের কাছে জমা করে দিতে হয় প্রথমে, ইন্টারভিউ শুরুর প্রথমেই। উনি ওই রুমেই থাকেন, যেখানে এক্সপার্টরা বসে থাকেন, তাদের পাশেই বসে থাকেন, কিন্তু উনি কোনো রকম প্রশ্ন করেন না। উনি ওনার বিভিন্ন রকম টেকনিক্যাল কাজগুলিকে উনি সামলান। তো প্রথমেই আমি ইন্টারভিউতে প্রবেশ করলাম। প্রবেশ করে বসতে বলা হলো আমাকে প্রথমে ইংরেজিতে প্রশ্ন করা হচ্ছিল, আমাকে আমার সম্পর্কে কিছু বলতে বলা হলো। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমি কিন্তু সমস্ত ইন্টারভিউটাই বাংলায় উপস্থাপনা করেছিলাম, সমস্ত ইন্টারভিউতে আমি উত্তরগুলো বাংলায় পরিবেশন করেছিলাম। এবং এখানে এটাই গুরুত্বপূর্ণ যে কোনো ক্যান্ডিডেট যদি বাংলায় উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সে বাংলাতেই উত্তর করবে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে ইন্টারভিউয়াররা ইংরেজিতে প্রশ্ন করলে তাকে ইংরেজিতেই উত্তর দিতে হবে। ইংরেজি বা বাংলা, যে ল্যাঙ্গুয়েজে স্বাচ্ছন্দ্য বোধ করবে, ইংরেজি অথবা বাংলায়, সে সেই ল্যাঙ্গুয়েজেই যেন, সেই ভাষাতেই যেন সে উত্তর করে। এ নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ইংরেজি ছাড়া কি উত্তর করা যাবে বাংলায়? অবশ্যই করা যাবে, বাংলাতে অবশ্যই উত্তর করা যাবে। এবং যে বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে সে বিষয়ে সে উত্তর করবে। আমি পুরো ইন্টারভিউটা বাংলাতেই করেছিলাম। প্রথম প্রশ্নটা আমাকে ইংরেজিতে ইন্টারভিউরা করেছিলেন, কিন্তু আমি যখন বাংলায় উত্তর দিতে থাকলাম তখন ওনারাও আমার সাথে বাংলাতেই কথোপকথন চালালেন। প্রথমে আমার সম্পর্কে বলতে বলা হলো। আমি আমার একাডেমিক যে ওরিয়েন্টেশন ছিল সেই একাডেমিক ওরিয়েন্টেশন সম্পর্কে বললাম। কোনো ব্যক্তিগত কথা বলতে বলা, জিজ্ঞেস করা হয় না, তাই ব্যক্তিগত কথার জায়গাতেও আমি যাইনি। যখন বেনারস হিন্দু ইউনিভার্সিটির কথা উঠে এলো, আমার মাস্টার্সের জায়গা, তখন ওনারা একটা প্রশ্ন আমাকে করলেন যে আপনি কি পশ্চিমবাংলা থেকেই? আমি বললাম হ্যাঁ, আমার বাড়ি ডানকুনি, হুগলিতে আমার বাড়ি, আমার নিবাস। তারপরে আমি যখন বললাম যে বর্তমানে আমি একটি কলেজে গেস্ট লেকচারার হিসেবে, কলকাতার একটি কলেজে গেস্ট লেকচার হিসেবে পড়াচ্ছি এবং আমার এমফিলের কোর্স ওয়ার্ক চলছে, তখন ওনারা আমাকে প্রশ্ন করলেন যে কি বিষয়ে আপনি এতদিন পর্যন্ত কলেজে পড়িয়েছেন। তো আমার পড়ানোর জায়গাগুলো থেকেই একটি জায়গা ছিল যে সোসাইটি ইন ইন্ডিয়া, যেটা ফার্স্ট সেমিস্টারের ছেলেমেয়েদেরই পড়তে হয়, সিবিসিএস এর সিলেবাসে আছে, সেই জায়গাটা আমি বললাম। তখন ওনারা বললেন যে আর একটু স্পেসিফিক করে বলুন। তো তখন আমি কলোনিয়াল ডিসকোর্স, সাবঅল্টার্ন ডিসকোর্স, এই জায়গাগুলোকে, ন্যাশনালিস্ট ডিসকোর্স, এই জায়গাগুলোর কথা উল্লেখ করলাম। এই জায়গাগুলোর কথা উল্লেখ করার সাথে সাথেই ওনারা আমাকে সাবঅল্টার্ন ডিসকোর্স থেকে প্রশ্ন জিজ্ঞেস করলেন। তো আমি যথারীতি দাপটের সাথে, আমার জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি ছিল এবং যেহেতু আমার পড়ানোর অভিজ্ঞতা ছিল কলেজে আগের থেকেই, তো সেই জন্য আমি জায়গাটা অত্যন্ত সুন্দর আকারে সাবঅল্টার্ন ডিসকোর্সের উৎপত্তি থেকে শুরু করে সাবঅল্টার্ন ডিসকোর্সের ক্রিটিক্যাল অ্যানালিসিস, সাবঅল্টার্ন ডিসকোর্সের অর্থ এবং কলোনিয়াল ডিসকোর্স এবং ন্যাশনাল ডিসকোর্সের সাথে সাবঅল্টার্ন ডিসকোর্সের তফাৎটা কোথায়, সেই জায়গাটাকে সুন্দরভাবে আমি বর্ণনা করি। তো তারপরে আমার এই বর্ণনা দেওয়ার পরেই, উপস্থাপনার পরেই, ওনারা হেজিমনি শব্দটা আমার উপস্থাপনার মধ্যে পেয়েছিলেন, তাই হেজিমনি শব্দটাকে ওনারা তুলে ধরেন এবং হেজিমনি শব্দটাকে একটু ব্যাখ্যা করতে বলেন। আমার হেজিমনির জায়গাটাও খুব সুন্দরভাবে তৈরি ছিল। আমার হেজিমনি থেকে তাই অ্যান্টোনিও গ্রামসির কথা ধরে আমি বলতে শুরু করি এবং ডমিনেশনের সাথে হেজিমনির পার্থক্য কোথায়, সেই জায়গাটাও আমি সুন্দরভাবে উপস্থাপনা করি। এটা বলার পরে আমার নিজের মধ্যেই একটা সেলফ স্যাটিসফ্যাকশন এসেছিল যে আমি সুন্দরভাবে গুছিয়ে বলতে পেরেছি। কিছু কিছু এক্সপার্টদের মধ্যে একটা স্মিত হাসি আমি দেখতে পেয়েছিলাম, তাতে আমার কনফিডেন্স লেভেল একটু বৃদ্ধি পায়। প্রথমে যখন ইন্টারভিউ এগোচ্ছে, আমার মনে হলো যে হয়তো ওনারা আমাকে এবার ছেড়ে দেবেন, আমাকে আসতে বলবেন। কিন্তু তখনই একজন এক্সপার্ট আমাকে জিজ্ঞেস করলেন যে
ক্ষণিকের জন্য একটু অল্প কিছু সেকেন্ডের জন্য একটু এই টার্মিনোলজিটা শুনে একটু ঘাবড়ে গেছিলাম। ইন্টারপ্রেটিভ মেথোডোলজি। তখন আমি বললাম যে মেথোডোলজি চর্চা তো অল্প বিস্তর রাখতেই হয়, কারণ যেহেতু আমার এমফিলের কোর্স চলছে এবং কলেজে গেস্ট হিসেবে আমি পড়াচ্ছি। তো তখন আমার মনে পড়লো এই কথা বলতে গিয়ে যে ইন্টারপ্রেটিভ মেথোডোলজিটা হচ্ছে ম্যাক্স ওয়েবারের যে সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং, সেই সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিংয়েরই একটা সিনোনিম। টার্মিনোলজিটাকে একটু খটোমটো করে বলা হয়েছে, কিন্তু বিষয়টা একই। তো তখন আমি সুন্দরভাবে আবার ওয়েবারের জায়গা থেকে তুলে ধরলাম এবং ইন্টারপ্রেটিভ মেথোডোলজির সাথে পজিটিভিস্টিক মেথোডোলজির কি পার্থক্য, কোথায় ইন্টারপ্রেটিভ মেথোডোলজিকে কাজে লাগানো হবে, পজিটিভিস্টিক অ্যাপ্রোচের জায়গায় খামতির জায়গা থেকে কোথায় ইন্টারপ্রেটিভ মেথোডোলজিকে ব্যবহার করা যায়, সেই জায়গাগুলোকে সুন্দরভাবে বললাম। এবং ইন্টারপ্রেটিভ মেথোডোলজির যে নিজস্ব ত্রুটিগুলো সেগুলো বললাম এবং সেগুলো কীভাবে ওভারকাম করা যেতে পারে সেগুলো আমি বললাম। তো ওনারা বেশ প্লিজড হলেন এবং আমার মনের মধ্যে একটা তৃপ্ততা কাজ করলো। বেশ অনেকক্ষণ ইন্টারভিউ আমার হলো। এই সময়টা টোটাল প্রায় আমাকে ওনারা ইন্টারভিউ করেছিলেন প্রায় 20-25 মিনিটের উপর, 25 মিনিটের কাছাকাছি ওনারা আমাকে ইন্টারভিউ করেছিলেন। এই সময়টা কিন্তু অনেকটাই একজন ইন্টারভিউ রিভিউর ক্ষেত্রে অনেকটাই, কারণ যত বেশি সময় ধরে ইন্টারভিউ করা হবে সেটা কিন্তু একটা ইতিবাচক দিক হিসেবে ধরা যেতে পারে। তো আমাকে অ্যাভারেজ সময়ের থেকে অনেক বেশি সময় ধরেই ওনারা ইন্টারভিউ করেছিলেন। এই হচ্ছে আমার ইন্টারভিউর অভিজ্ঞতা। এবার আমি কিছু যারা অ্যাসপিরেন্ট তাদেরকে আমি কিছু সহজ টিপস দিতে চাই কিভাবে তারা প্রিপারেশন নেবেন সেই বিষয়ে। প্রথমেই বলি যে সোশিওলজির যে কমন বই যেগুলো আছে, যেগুলো আমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে পড়ে থাকি, যেরকম টার্নারের বই আছে, রিডজারের বই আছে, অ্যান্থনি গিডিন্সের বই আছে, এগুলো খুবই আপর গ্রন্থ বলা হয় আর কি সোশিওলজির। এর বাইরেও কিছু বই যেগুলো অরিজিনাল টেক্সট, যে সমস্ত থিওরিস্টদের কথা আমরা পড়ি বা পড়াই, তাদের অরিজিনাল যে টেক্সটগুলো, সেই অরিজিনাল টেক্সট কিন্তু একটু পড়ে যেতে হবে। সব বই পড়ার কথা আমি বলছি না, আমি নিজেও সব বই পড়ে যেতে পারিনি, কিন্তু 3 থেকে 4টে অরিজিনাল টেক্সট পড়ে যেতে হবে। তার মধ্যে 2টো ওয়েস্টার্ন থিঙ্কার্সের বই পড়ে যেতে হবে, অরিজিনাল বই, এবং 2টো ইন্ডিয়ান থিঙ্কার্স তাদের বই পড়ে যেতে হবে। ওয়েস্টার্ন থিঙ্কার্সের মধ্যে ম্যাক্স ওয়েবারের বই হতে পারে, এমিল ডুরখেমের বই হতে পারে, কার্ল মার্কসের বই হতে পারে, জর্জ সিমেলের বই হতে পারে। যে সমস্ত থিঙ্কার্সদের থটসগুলোকে, থিওরিজগুলোকে আমরা ছেলেমেয়েদেরকে পড়াই বা আমরা যেগুলো ছেলেমেয়েদেরকে পড়াবো, সেই সমস্ত থিওরিস্টদের, থিঙ্কার্সদের অরিজিনাল বই তৈরি করে পড়ে যেতে হবে। এবং ইন্ডিয়ান থিঙ্কার্সদের মধ্যে যে কোনো ইন্ডিয়ান থিঙ্কার্স যাদের থটসগুলো পড়ানো হয় বা আমরা নিজেরাও পড়ে এসেছি, সেরকম থিঙ্কার্সদের অরিজিনাল টেক্সট পড়ে যেতে হবে। এছাড়াও কন্টেম্পোরারি কিছু বই, কন্টেম্পোরারি ওয়ার্কস বিষয়ে আপনাদের অবগত থাকতে হবে যারা অ্যাসপিরেন্ট। কন্টেম্পোরারি যারা সমস্ত সোশিওলজিস্ট আছেন, ইন্ডিয়ান সোশিওলজিস্টদের কাজগুলো একটু জেনে যেতে হবে, পড়ে যেতে হবে। এবং ইন্ডিয়ার বাইরে যে সমস্ত থিঙ্কার্স রয়েছেন, যারা বর্তমান সময় কাজ করছেন, তাদের কাজগুলো সম্পর্কে একটু অবগত থাকতে হবে, কারণ এই জায়গা থেকে ইন্টারভিউয়াররা প্রশ্ন রাখতে পারেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যে সিবিসিএস সিলেবাস। এই যে নতুন সিবিসিএস সিলেবাস হয়েছে, সেই সিবিসিএস সিলেবাসটাকে কিন্তু একদম আদ্যপ্রান্তভাবে জেনে যেতে হবে, পড়ে যেতে হবে। সিলেবাসের মধ্যে নতুন যে সমস্ত বিষয় আশয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে, সেই বিষয় আশয়গুলোকে নিয়ে কিন্তু একটু চর্চা করতে হবে, জানতে হবে। কিছু বিষয় আপনারা পান বা আমরাও পেয়ে থাকি অনেক সময়, যেগুলোকে আমরাও হয়তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে সেভাবে চর্চা করিনি, বিষয়গুলো নতুন উঠে এসছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু জেনে যেতে হবে। তবে এখান থেকে একটা প্রশ্ন থাকে
যে সিবিসিএস এর তো অনেক টেকনিক্যাল জায়গা থাকে, কিছু এসএসসি পেপার থাকে, কিছু ডিএসসি পেপার থাকে। এই টেকনিক্যাল জায়গাগুলো কি জেনে যেতে হবে যে কোন সেমিস্টারে ডিএসসি থাকে, কোন সেমিস্টারে এসএসসি থাকে? না, এই টেকনিক্যাল জায়গাগুলোকে জেনে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু একটা এসএসসি পেপারের মধ্যে কি বিষয় পড়ানো হয়, সোশিওলজির কোন পার্টটা এসএসসি পেপারের মধ্যে রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু একটু চর্চা করে যেতে হবে। আমি এটাই বলতে চাইছি। সিবিসিএস সিলেবাস যেটা রয়েছে সোশিওলজির নির্দিষ্ট, যে কোনো ইউনিভার্সিটির সিবিসিএস সিলেবাস ধরে, যে কোনো একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি সিবিসিএস সিলেবাস ধরে একটু চর্চা চালিয়ে যেতে হবে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ জায়গা, যারা রিসার্চের সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন বা এমফিল যারা করছেন, তাদের রিসার্চ যে বিষয়টা নিয়ে তারা রিসার্চ করছেন, সেই বিষয়টা সম্পর্কে যেন তাদের একটা সুন্দর ওভারভিউ থাকে। এখানে একটা কথা অনেকেই মনে করেন, প্রশ্ন করে থাকেন যে পিএইচডির এন্ট্রান্স ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্ন কি সিএসসি রাখবে? না, পিএইচডির এন্ট্রান্সের যে ধরনের ইন্টারভিউতে যেরকম প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্ন সিএসসি করে না। সিএসসি আপনার রিসার্চের কাজটার সম্পর্কে জানতে চাইবে, খুব বড় জোর আপনি কি কি রিভিউ অফ লিটারেচার করেছেন সেই বিষয়টা সম্পর্কে জানতে চাইবে। কিন্তু কাজটার টেকনিক্যাল জায়গা, অর্থাৎ কি ধরনের স্যাম্পলিং আপনি ব্যবহার করেছেন, বা যে স্যাম্পলিং আপনি ব্যবহার করছেন সেই স্যাম্পলিং ব্যবহার না করে অন্য যদি কোনো এক ধরনের স্যাম্পলিং ব্যবহার করতেন তাহলে আপনার কি সুবিধা হতো, অসুবিধা হতো, এই ধরনের প্রশ্ন কিন্তু কলেজ সার্ভিস কমিশন রাখবে না আপনাকে। টিচিং ওরিয়েন্টেড অ্যাপ্রোচ থেকে যে জায়গা প্রশ্ন উঠে আসতে পারে সেই ধরনের প্রশ্নই কিন্তু কলেজ সার্ভিস কমিশন রাখবে। আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলতে চাই আমার নিজের অভিজ্ঞতা থেকে, যে কলেজ সার্ভিস কমিশন কিন্তু একজন শিক্ষককে নিয়োগ করছে। তো ভালো মাপের শিক্ষক কিভাবে আপনি হতে পারবেন সেই বিষয়টাকে আপনি আপনার দায়িত্বে রাখুন, আপনি আপনার মনের মধ্যে গড়ুন একজন ভালো মাপের শিক্ষক কিভাবে হওয়া যায়, এবং ছাত্রছাত্রীদের কাছে একটা জটিল বিষয়কে কতটা সরলভাবে, কতটা সাবলীলভাবে আপনি উপস্থাপনা করতে পারছেন, সেই জায়গাটা, সেই দক্ষতাটাকে কিন্তু পরিমাপ করে কলেজ সার্ভিস কমিশন। এই জায়গাটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। আর চতুর্থ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হয়তো এই জায়গা থেকে প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু একটু তৈরি আপনারা করে যাবেন। আমি প্রত্যেককেই বলে থাকি যে এই নতুন যে এডুকেশন পলিসি 2020, এই পলিসিটার সম্পর্কে একটু আপনারা ভালোভাবে জেনে যাবেন, কারণ এই পলিসিটাতে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে অনেক পরিবর্তন আসতে চলেছে, এবং যেহেতু আপনারা অধ্যাপনা করছেন কলেজে বা করবেন, সেই জন্য এই জায়গাটাও আপনাদের জেনে যাওয়াটা আবশ্যক। পঞ্চম যে টিপস সেটা হচ্ছে যে যেহেতু আপনারা সোশিওলজিস্ট, তাই বাংলায়, পশ্চিমবাংলায় সমাজতত্ত্বের উত্থান কিভাবে ঘটেছে এবং বর্তমানে পশ্চিমবাংলায় কি ধরনের সমাজতত্ত্বের কাজ চলছে সেই জায়গাগুলোকে আপনাদের একটু অবগত থাকতে হবে। সর্বোপরি একজন সমাজতাত্ত্বিক মানুষ হিসেবে আপনি কিভাবে নিজেকে দেখেন, একটা সমাজকে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে কিভাবে দেখেন, সেই জায়গাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। শেষ যে জায়গাটার কথা আমি বলবো, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ইন্টারভিউতে আমি কি ধরনের ডেমো তৈরি করে যাব। ডেমো যদি আপনাকে দিতে বলা হয়, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি যে খুব সহজ জায়গা, যেটা সহজেই সকলেই বোঝাতে পারবে বা যার মধ্যে বোঝানোর জায়গা কম, সেই জায়গা থেকে ডেমো তৈরি করবেন না। বা খুব জটিল জায়গা, যেটা আপনার কাছে জটিল, আপনি নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, সেই জায়গা থেকেও আপনি ডেমো তৈরি করবেন না। এমন জায়গা থেকে ডেমো তৈরি করবেন যেটা বেশ কঠিন, কিন্তু আপনি খুব সরল করে সেটাকে উপস্থাপনা করতে পারছেন, বা আপনার কাছে বিষয়টা অত্যন্ত ইন্টারেস্টিং, সেরকম জায়গা থেকে আপনি আপনার ডেমো তৈরি করবেন। এবং বিশেষভাবে যেটা বলার, যেটা হয়তো অনেক বেশি ইন্টারভিউয়ারদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হতে পারে, যে সিবিসিএস এর অন্তর্ভুক্ত একটা যে কোনো জায়গা যেটা নতুন এসছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট সিলেবাসে,
সেই রকম টপিক ধরে যদি আপনারা ডেমো তৈরি করতে পারেন, আমার মনে হয় সেটা অনেক বেশি আকর্ষণীয় হবে। এটা সম্পূর্ণ আমার একটা ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত সাজেশন হিসেবে আপনারা নিতে পারেন। ধন্যবাদ।